কখনো কি তোমার কাছে মনে হয়েছে যে কোনো ডিরেক্টর তোমার উপর ক্রাশ খেয়েছে? তোমাকে যদি যদি এরকম কোনো সুপার পাওয়ার পেতে তুমি একদিনের জন্য ছেলে হয়ে যেতে পারবা, তাহলে তুমি কি করতা? গরমের দিন তো হয়তো শার্ট খুলে সবার সামনে ঘুরে বেড়ানোর স্বাধীনতাটা নিতাম। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোমটেক্স এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খান রশনি। আজকে আমাদের এই আড্ডায় যিনি অতিথি হিসেবে আছেন, তিনি এত মিষ্টি, এত প্রিটি একটা মানুষ যাকে দেখলে ক্যামেরা থেকে চোখ সরানো যায় না। আজকের অতিথি আর কেউ নয়, আমাদের সবার পছন্দের মার্শিয়া শাওন। হ্যালো মার্শিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর তোমাকে দেখে অনেক বেশি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আগের থেকে অনেক বেশি ওয়েট লস করেছো, কতটুকু ওয়েট লস করেছো? তুমি তো আমার সাথে কাজ করেছো, তখন দেখেছো আমি একটু গোল্টু গাল্টু ছিলাম। তখন থেকেই প্ল্যান ছিল যে একটু ওয়েট লস করবো, একটু শেপে আসবো। তো গত 2 বছরে মোটামুটি জিম করেছি, নিয়ন্ত্রণ করেছি। এখন এই যে অবস্থায় দেখতে পাচ্ছ সেই অবস্থায়। অভিনয় করতে তোমার কেমন লাগে? অভিনয় হচ্ছে আমার একটা স্বাধীন জায়গা। আমি বলবো যে একজন আর্টিস্টকে পুরোপুরিভাবে স্বাধীন করার একটা মাধ্যম অভিনয়। যেই চরিত্রগুলো আমি আমার ব্যক্তিগত জীবনে না, আমি যা দেখাতে পারি না, যে অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না, আমার বিভিন্ন চরিত্রগুলো আমাকে সেই স্বাধীনতা দেয়। এই স্বাধীনতার কারণেই আমার অভিনয়টা করতে খুব ভালো লাগে। ওকে, তুমি অভিনয় যখন প্রথম শুরু করেছো, জীবনে প্রথম যেদিন তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছো, তুমি কি খুব নার্ভাস ছিলে নাকি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেই কাজ করছো? আমি ভীষণ নার্ভাস ছিলাম। তো আমি বলবো যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতিটা ছিল একেবারে আলাদা। এটা একটা রোমাঞ্চকর বিষয় অবশ্যই। অভিনয়ের পাশাপাশি আমরা জানি তুমি একজন মডেল, তো তুমি অভিনয়টাকে বেশি ফিল করো নাকি মডেলিংটাকে? আমি সবার আগে একজন অভিনেত্রী, তারপরে মডেল। কারণ আমার কাজ শুরু হয়েছিল প্রথমে অভিনয় দিয়ে, তারপর আমি মডেলিংটা শুরু করি এবং মডেলিংটা করতে আমার ভালো লাগে। ওকে, আজ পর্যন্ত তুমি অভিনয় করতে গিয়ে এমন কোনো ক্যারেক্টার পেয়েছো যে চরিত্রটাতে অভিনয় করতে গিয়ে তোমার কাছে মনে হয়েছে যে আরে এটা তো একদম আমি, মানে আমি আমাকেই প্লে করছি, এমন কখনো হয়েছে কিনা? আসলে যে চরিত্রই আমার সামনে আসুক না কেন, প্রত্যেকটা চরিত্রেই কিন্তু একটা আমি থাকি। মানে আমাদের অভিনেত্রী বা অভিনেতাদের একটা কাজ হচ্ছে যে নিজের চরিত্রটাকে ভেঙে ওই চরিত্র, যে চরিত্রটা আমি পাচ্ছি, সেটা শিউলি হোক, নার্গিস হোক, কিংবা তরু হোক বা জেনি হোক, যেই চরিত্রেই আমি পেয়েছি এখন পর্যন্ত, সবগুলোতে আমার কিছুটা ছায়া তো আসলে ছিলই, আমি নিজে যখন দেখেছি। তো এটা আবার মানে প্রথাগত বা একাডেমিশিয়ানদের ভাষায় বললে এটা তো ঠিক না। আমরা চাই চরিত্রটা হয়ে উঠতে, কিন্তু আমি যে মার্শিয়া, কিছুটা ছাপ আমি পাই। তবে হ্যাঁ, তুমি যেটা জিজ্ঞাসা করলে যে আমার মতো মার্শিয়ার মতো কোনো চরিত্র পেয়েছি কিনা, মানে কষ্ট করে তোমাকে আর ক্যারেক্টারাইজেশন করতে হয় না, দিস ইজ ইউ। এতটা সহজ আসলে কোনো চরিত্রই আমার সামনে আসেনি। আমার পরিচালকরা সবসময় চান যে আমি একটু দস্যি মেয়ে, যার হয়তো প্রতিবাদী আওয়াজটা নেই, সেরকম চরিত্রও আমি হয়েছি। যেরকম আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম বাজি, সেখানে আমি একটা চরিত্র করেছিলাম রুকাইয়া। সেখানে আমাকে হতে হয়েছিল একটা হোটেলের সার্ভিস গার্ল, যে হোটেলের মেইড আর কি। তো ওরকম চরিত্র আসলে আমি কখনো করিনি। তো আমি লিটারেলি অনেক গবেষণা করেছিলাম যে ওই রকম চরিত্রের মানুষ কিভাবে হাঁটাচলা করে। একদিন তো চলেও গেলাম একটা 5 স্টার হোটেলে, জাস্ট টু সি হাউ দে লুক, হাউ দে প্রেজেন্ট দেমসেলভস, হাউ ডু দে টক। তো এরকম পাগলামি করেছি আসলে। ওকে, আজ পর্যন্ত তো তুমি যতদূর এসেছো, এই পর্যন্ত আসার পেছনে কোনো প্রতিবন্ধকতা কোনো মানুষের থেকে বা কোনো অবস্ট্যাকলস ছিল কিনা তোমার? আসলে আমি তো জন্মেছি একটা বাঙালি মধ্যবিত্ত মুসলমান পরিবারে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে আমার বাবা মা বা পরিবার কেউই আসলে এই প্রফেশনটাকে মেনে নিতে পারেনি। আমার বাবা মারা গেছেন গত ফেব্রুয়ারিতে। তো উনি আব্বু শেষের দিকে এসে মেনে নিতে পারতো। মানে ধরো আমি বলেছি যে রাতের বেলা ফোন দিয়েছে, একটা রেগুলার ফোন কল 10টার দিকে, যে বাবা খেয়েছো? তো আমি বলছি যে আমি একটা শুটে আছি। তো আগে দেখা যেত কি যে আমি শুটে আছি শুনে সে ফোনটা কেটে দিত। তো পরবর্তীকালে যেরকম হলো যে বললাম যে শুটে আছি, তো তখন সে বলতো ঠিক আছে খেয়ে নিও। তো এই এতটুকু পরিবর্তন তার মধ্যে আমি দেখেছিলাম, হয়তো সে পুরোপুরি মানতে পারেনি। তো ওরকম একটা জায়গা থেকে এসে
আমার জন্য প্রতিবন্ধকতা প্রধান ছিল আমার পরিবার, তাদেরকে মানানো বা তাদেরকে এটা বোঝানো যে এটাও একটা প্রফেশন হতে পারে। ওকে, তোমার আসন্ন এমন কোনো কাজ আসছে মানে যেটা নিয়ে তুমি অনেক বেশি এক্সাইটেড? আমার সামনে বেশ কিছু কাজ আসছে। আমি একটা ফিল্মে শ্যুট করছি, পুরোপুরি ইন্ডি ঘরানার। আমার আগে থেকে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু এটা একটা ফুল লেন্থ ফিল্ম। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সামনে কিছু নাটক আসছে, সেগুলোর কিছু শ্যুট হয়েছে, কিছু শ্যুট বাকি আছে, সামনে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের ফান সেগমেন্টে র্যাপিড ফায়ার সেশন। এই সেশনে আমরা মার্শিয়া শাওনকে 10টা ঝটপট প্রশ্ন করব এবং 10টা ঝটপট অ্যান্সারও জেনে নিব। আর ইউ রেডি? ইয়েস, আই এম রেডি, বাট আই এম নার্ভাস। ওয়েল, আমি অতটা খারাপ উপস্থাপিকা না যে না তোমাকে না, nervous করে আমার তোমার দিব। উপর একদম ভরসা আছে। অলরাইট, তাহলে আমরা শুরু করি। শিওর। লাইট, ক্যামেরা, অ্যাকশন নাকি চা, কফি, বিছানা? লাইট, ক্যামেরা, অ্যাকশন। গ্রেট। কখনো কি তোমার কাছে মনে হয়েছে যে কোনো ডিরেক্টর তোমার উপর ক্রাশ খেয়েছে? হ্যাঁ, মনে হয়েছে। নাম নাম বলা যাবে? থাক, নাম বলে আর কি হবে, সে বিব্রত হবে, থাক। কোনো সেলিব্রিটি ক্রাশ, সেটা বাংলাদেশেও হতে পারে, গ্লোবালও হতে পারে। আমি তো নিশো ভাইয়ের অনেক বড় ভক্ত, সে আমার ক্রাশ। কখনো এমন হয়েছে, যেমন আমাদের ক্যারেক্টারের পারপাসে আমাদের অনেক ধরনের সিনই করতে হয়, তো কোনো রোমান্টিক সিনে তুমি অ্যাক্টিং করতে গেছো এবং তুমি আসলেই রোমান্টিক হয়ে গেছো নাকি পুরোটাই অভিনয় করেছো? আসলে রোমান্টিক সিনে রোমান্টিক হওয়ার যে বিষয়টা, এটা ছোটবেলায় অনেক ফ্যান্টাসি কাজ করতো, যে এই যে নায়ক নায়িকাকে জড়িয়ে ধরছে, খুব আবেগপ্রবণ সংলাপ বলছে। তো আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু বাস্তবে যখন করতে গেলাম দেখলাম যে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমার বডির কোন পার্টটা তোমার সব থেকে বেশি পছন্দের? পছন্দের, আমার তো মানে অপছন্দের সবকিছু। আমার মনে হয় যে এইটা একটু ঠিক করবো, এখন তো অনেকে অনেক কিছু করছে, তবে পছন্দের বললে আমার চোখ। তোমার চোখ আসলে অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েল, তুমি যদি রাত 2টার সময় কল আসে তোমার ফোনে, একটা কল তোমার এক্স করেছে, একটা তোমার কারেন্ট করেছে, আর একটা তোমার সিক্রেট অ্যাডমায়ারার করেছে, তুমি কার ফোন রিসিভ করবে? এক্স, প্রেজেন্ট, সিক্রেট অ্যাডমায়ারার। আমার মনে হয় সিক্রেট অ্যাডমায়ারার, অ্যাডভেঞ্চারাস, কি বলো? ইয়া। আচ্ছা, তুমি গোপনে কাউকে স্টক করো কিনা? ইউ ডোন্ট ওয়ান্ট দেম টু লেট দেম নো। ইয়া, এটা করা ঠিক না, কিন্তু আমি তো করি। ডু। ইয়েস, আমি তোমাকে বলবো কাকে করি। ওকে, তোমাকে যদি এরকম কোনো সুপার পাওয়ার পেতে তুমি একদিনের জন্য ছেলে হয়ে যেতে পারবা, তাহলে তুমি কি করতা? ও, আমি একদিনের জন্য ছেলে হয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি যেটা করতাম, গরমের দিন তো হয়তো শার্ট খুলে সবার সামনে ঘুরে বেড়ানো স্বাধীনতাটা নিতাম। তো এমন কিছু একটা বলে যাও, এমন যে কোনো একটা সিক্রেটও বলে যাও যেটা আমরা কেউই জানি না। সিক্রেট বলে দিলে তো তখন সেটার সিক্রেট থাকবে না। হ্যাঁ, মানুষের তো অনেক অনেক সিক্রেট থাকে, এমন কোনো একটা সিক্রেট যেটা তুমি কখনো কাউকে বলো নাই, বলে যাও। আচ্ছা, আমি মানুষ হিসেবে একটু দুষ্টু। তুমি দুষ্টু, we can see that. I know you are very tricky and that's why I like you the most. ও, ওয়েল মার্শিয়া, তোমার সঙ্গে কথা বলে অনেক কিছুই জানলাম। এখন যদি তোমার দর্শকদের উদ্দেশ্যে, তোমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। হ্যালো, আমি মার্শিয়া শাওন, আমি অভিনয় করছি। আপনারা আমার কাজ দেখেন, প্রতিক্রিয়া জানান, আমার খুব ভালো লাগে। আশা করি আমার সাথে থাকবেন, দোয়া রাখবেন, এই তো যেন পথ চলাটা অব্যাহত থাকে। অ্যাবাউট টাইম ইভেন্টসের জন্য শুভকামনা। আমার ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানে আসতে পেরে। আপনারা দেখতে থাকুন মজার মজার সব ইন্টারভিউজ, আমাকে জানতে পারলেন। আশা করি আপনার পছন্দের সেলিব্রিটিদেরকেও আরও জানতে পারবেন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোমটেক্সের আজকের আয়োজনে আজকের মতো বিদায় নিচ্ছি আমি খান রশনি। পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।